হায় পোড়া কপাল আমার। আমার এত এত শক্তি থাকতে আমাকে কিনা এমন নিঃসন্তান হয়ে থাকতে হচ্ছে। থাক, তোমার আর কাঁদতে হবে না নাগিন। তোমার জন্য খুশির সংবাদ নিয়ে এসেছি। এই দেখো আমার হাতে নাগমাতার দেয়া ঔষধি পাতা। এবার তুমি মা হতে পারবে। কি সত্যি বলছো তুমি নাগ? আমি এবার মা হতে পারবো? আহ কি যে আনন্দ লাগছে আমার, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এত উত্তেজিত হয়েও না নাগিন। তবে যে তোমাকে একটা আত্মত্যাগ করতে হবে কিছুদিনের জন্য। তুমি কি পারবে? কি করতে হবে না বলো, তুমি আমাকে বলো। আমি যে মা ডাক শোনার জন্য সবকিছু করতে পারি। তোমাকে কিছুদিনের জন্য তোমার শক্তি কোথাও স্থগিত রাখতে হবে। শক্তিহীন ভাবে তোমাকে ডিম ফুটিয়ে ছানা বের করতে হবে। ছানা জন্ম নিলে তুমি আবার তোমার সমস্ত শক্তি নিজের মাঝে ধারণ করতে পারবে। পারবে তো তুমি নাগিন? হ্যাঁ হ্যাঁ নাগ, আমি পারবো। মা হওয়ার জন্য আমি এতটুকু ত্যাগ স্বীকার করতে পারবো না? নাগিন নাগের কথাই রাজি হয়ে যায়। এই ঝিনুক দিয়ে কি হবে নাগিন? আমি আমার সমস্ত শক্তি এই ঝিনুকে লুকিয়ে রাখছি। তুমি কোনো গহীন জঙ্গলের গুহায় এটা লুকিয়ে রেখে আসো না, যাতে কোনো পাখি পশু মানুষ এর সন্ধান না পায়। ছানা জন্ম নিলে আমি আবার এই ঝিনুক ফিরিয়ে আনবো। আচ্ছা ঠিক আছে নাগিন, তুমি এই পাতাটা খেয়ে নাও। আমি ঝিনুকটা কোথাও লুকিয়ে রেখে আসি। এরপর নাগরাজ নাগিনকে পাতাটা খেতে দিয়ে ঝিনুকটি নিয়ে গভীর জঙ্গলে চলে যায়। কি সুখী দিদি, তুমি কাঁদছো কেন? পারুল তো অসুস্থ শুনেছিলাম। পারুল ঠিক আছে তো? হ্যাঁ রে টনি, পারুল ঠিক আছে। কিন্তু দেখ না, আমার ঘরে সব খাবার চুরি হয়ে গেছে। চুরি? বনে চড়িল কোথা থেকে? জানি না টনি। পারুলকে ঘুম পাড়িয়ে একটু বাইরে কাজে গিয়েছিলাম, আর ফিরে এসে দেখি আমার ঘরে সব খাবার চুরি হয়ে গেছে। এখন আমার অসুস্থ মেয়েকে আমি কি খেতে দিব? আহারে, কেঁদো না তুমি সুখী দিদি। আমি টুনটুনের কাছে পারুলের জন্য কিছু খাবার পাঠিয়ে দিচ্ছি। তুমি তোমার মেয়ে সহ খেয়ে নিও। আমি এবার তবে আসি। টনি সুখী পায়রাকে এভাবেই সান্ত্বনা দিয়ে বাড়িতে চলে আসে। এভাবেই সেই দিন কেটে যায়। কিন্তু দিন দিন বনে চোরের উৎপাত বাড়তে থাকে। কেউ চোরকে ধরতেই পারছিল না। এতে সবাই অনেক চিন্তায় ছিল। না, বনে সবার বাড়িতে চুরি হয়েছে, কিন্তু আমার বাড়িতে এখনো চুরি হয়নি। তাই আমাকে অনেক সচেতন হতে হবে। ওই চোরকে যে করে হোক ধরতেই হবে। আরে টনির ঘরের লাইট তো বন্ধই দেখছি। নিশ্চয় টনি ঘুমিয়ে পড়েছে। টনি রে, আজকে তোর কষ্ট করে জমানো সব খাবার আমার হবে। কালো টর্চ লাইট জ্বালিয়ে যেই না টুনির খাবার চুরি করতে যাবে, অমনি টুনি ঘরের লাইট জ্বালিয়ে দেয়। এ কি কালু দাদা, তুমি তুমি তাহলে খাবার চোর? ছি 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 ছি। তোমার সব চালাকি আর শেষ। এবার আমি চিৎকার করে সবাইকে নিয়ে আসবো। না না টুনি, কাউকে ডাকিস না। আমি চুরি করব না, আমাকে ক্ষমা করে দে। টুনি কালুর কথা উপেক্ষা করে চোর চোর বলে চিৎকার করতে থাকে। আর টুনির চিৎকার শুনে সবাই সেখানে উড়ে চলে আসে আর কালুকে দেখতে পায়। শয়তান কালু, তুই তাহলে আসল চোর? আজ তো তোর কোনোভাবেই রক্ষে নেই। অনেক জ্বালিয়েছিস আমাদের। ভালো পাখির মুখোশ পরে অনেক ঘুরেছিস। এবার তোর বিচার বন প্রধান করবে। আমাকে আর ডাকতে হবে না, আমি এসেছি আর সব কথা শুনেছি। শয়তান কালু, তুই এক্ষুনি চলে যাই বন থেকে। চলে যা বলছি। আমাকে শাস্তি দিবেন না বন প্রধান মশাই। আমি এই রাতে কোথায় যাব? আমার যে থাকার মতো কোনো জায়গা নেই। সেটা অন্যায় করার সময় মাথায় ছিল না? এখন চলে যাবে নাকি আমাদের সবার মার খাবে? টুনির কথা শুনে কালু আর এক মুহূর্ত দেরি না করে বন ছেড়ে চলে যায়। কালু কোথায় থাকবে কি খাবে কিছুই বুঝে উঠতে পারছিল না। কালু ক্লান্ত শরীর নিয়ে একটা গাছের গোড়ায় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে, এই কাক, তুই কি আর ঘুমানোর কোনো জায়গা পাসনি নাকি? হ্যাঁ, ঘুরে ফিরে কিনা আমার গুহার সামনে এসে মরতে হলো। দৌড় হ বলছে, দৌড় হ। কি দিন এলো রে বাবা! এতদিন শুনেছি হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। আজ তো দেখছি তুই সামান্য ইঁদুর হয়ে আমাকে কথা শোনাচ্ছিস। সরবো না এখান থেকে। কি করবি তুই? বেটা কাক,
তুই আমাকে অপমান করলি তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। বাঘ বাঘ, ওরে বাবা রে, বাঘ! বাঘ? বাঘ? কোথায় বাঘ? কালু বাঘের কথা শুনে ভয়ে এক ছুটে গহীন বনে পালিয়ে যায় আর একটা গুহায় ঢুকে হাঁপাতে থাকে। ও বাবা গো, জোর বাঁচা বেঁচে গেলাম। তবে ভালোই হলো, এই গুহায় এসে একটা আশ্রয় পেলাম। আরে ওটা আবার কি? ঝিনুক না? বড্ড ক্ষুধা পেয়েছে, আমি বরং এটা খেয়ে নেই। কালু কাক ঝিনুকটা ঠুকরিয়ে ঠুকরিয়ে ভেতরের মাংসটা খেয়ে নেয় আর ঘটে যায় অবাক করা কাণ্ড। আরে আরে, এ কি কাণ্ড! আমি এমন শক্তিশালী আর সুটাম দেহের হয়ে গেলাম কি করে? কালু রে কালু, তুই তো বডি বিল্ডার হয়ে গেলি। নিশ্চয় ঝিনুকটা কোনো জাদুই ছিল। তবে এবার এমন শক্তিশালী দেহ নিয়েই প্রতিশোধ নিব, প্রতিশোধ। কালু কাক ভীষণ হাসতে থাকে আর কিভাবে সবার ক্ষতি করা যায় তা পরিকল্পনা করতে থাকে। সবার আগে প্রতিশোধ নিব ওই বেটা ইঁদুরের ওপর। বড্ড ভয় দেখিয়েছিল আমায়। ওরে বাবা রে, এ আবার কে রে? কে আবার? চিনছিস না? আমি হলাম বডি বিল্ডার কালু, যাকে তুই সকালে অনেক অপমান করেছিলি। এবার দেখ তোকে আমি তুড়ি বাজিয়ে কিভাবে উড়িয়ে দেই। ওরে বাবা রে, বাঁচতে চাইলে পালাতে হবে, পালাও! ইঁদুর জীবন নিয়ে ছুটে পালিয়ে যায়। এই তো টুনির বাড়ির সামনে এসেছি। শয়তান টুনি, সেদিন তোর জন্য আমি সবার কাছে ছোট হয়েছি, আজ তোকে আমি বাড়ি ছাড়া করবো। ভূমিকম্প এসেছে, মা ভূমিকম্প এসেছে, পালাতে চলে পালাও। এ কি কালু দাদা, তুমি? তোমার এমন দানবীয় শরীর হলো কি করে? তুমি আমার ঘর ভেঙে দিলে। হ্যাঁ আমি দিয়েছি, এবার দেখ বাড়ি ছাড়া হলে কেমন লাগে। এবার আমি আসি, টাটা, বাই বাই। কালু কাক অন্যের ক্ষতি করার জন্য অন্যদিকে রওনা দেয় আর টুনি তার ভাঙা ঘরের পাশে বসে ভীষণ কাঁদতে থাকে। না মা, আমি আর খাবো না। খাবো না মানে খাবো না। কি বললি? খাবি না? নিজের শরীরটার দিকে তাকিয়েছিস কখনো? শরীরের হাড়গুলো মনে হয় সব গোনা যাবে। এত জোর করে খাওয়াতে হবে না, কারণ আমি যে এসে গেছি। এ কি কালু দাদা, তুমি তুমি এমন দানবীয় হলে কি করে? তোদের জ্বালাতে পোড়াতে। দে এবার সব খাবার দিয়ে দে তো, খুব ক্ষুধা পেয়েছে আমার। ঘরে যেটুকু খাবার আছে তা যদি তোমায় দিয়ে দিই, তাহলে যে আমাদের মা মেয়েকে না খেয়ে থাকতে হবে। দাদা খেও না, তুমি খেও না দাদা। কালু কাক সুখীর ঘরের সব খাবার খেয়ে সাবার করে দেয় আর সুখী তাদের মেয়েকে নিয়ে ভীষণ কাঁদতে থাকে, কারণ কালু কাক ছিল ভীষণ শক্তিশালী। পেট ভরে খেলাম, এবার এই বনের বন প্রধান হব আমি। কারণ আমি যে ভীষণ শক্তিশালী। কালু কাক বনের সবাইকে অনেক অত্যাচার করছিল আর বনের সবাই অসহায় হয়ে সব সহ্য করছিল। নাগরাজ, আমাদের কন্যা তো পৃথিবীতে এসেছে, এবার চলো ঝিনুকটা নিয়ে আসি। অনেকদিন থেকে তো আমি শক্তিহীন হয়ে আছি। তুমি ঠিক বলেছো নাগিন, চলো আমরা একসাথে গিয়ে ঝিনুকটা নিয়ে আসি। এরপর নাগরাজ আর নাগিন মিলে সেই গহীন জঙ্গলের গুহায় যায় আর ঝিনুকটি দেখতে না পেয়ে তারা ভীষণ চিন্তায় পড়ে যায়। এ কি নাগরাজ, আমার ঝিনুক কোথায়? তুমি তো এখানেই রেখেছিলে, তাহলে কি কেউ চুরি করেছে? হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল আমার। কে এসেছিল? নাগিন, এই দেখো একটা কালো পাখির পালক পড়ে আছে। তার মানে কোনো কালো পাখি এখানে এসেছিল। না না, আর দেরি করা যাবে না, চলো পক্ষীকুলে চলো। শোন তোরা সবাই, আজ থেকে আমি হলাম এই বনের বন প্রধান। আজ থেকে তোরা আমার কথা মতো চলবি। ভাগ্যিস ঝিনুকটা কুড়িয়ে পেয়েছিলাম। নাগিন, এবার আমি সবটা বুঝতে পেরেছি, চলো এবার সামনে যাওয়া যাক। দাঁড়া চোর পাখি, আমার স্ত্রীর সব শক্তি নিয়েছিস তো কি হয়েছে? আমার শক্তি তো আছে, এবার দেখ তোর শক্তি কিভাবে কেড়ে নেই আমি। বডি বিল্ডার কালু কিনা চুপসে গেল। এবার কোথায় পালাবি শুনি? এবার তোমাদের আর ভয় নেই,
আমি সব শক্তি নিয়ে নিয়েছি, আর তোমরা আমায় ক্ষমা করো। আমার অসাবধানতার কারণে কালু এমন একটা অন্যায় করার সুযোগ পেয়েছিল। তোমরা এবার কালুকে শাস্তি দিতে পারো। এবার আমরা আসি, বিদায়। এবার কোথায় পালাবি শয়তান কালু? ওরে বাবারে, কালু পালা, বেঁচে থাকলে আর এই বনমুখ হব না। কালু ছুটে পালিয়ে যায়, আর কখনো এই বনের দিকে ফিরে আসেনি। দেখলে তো বন্ধুরা, অন্যায়ভাবে কোনো ক্ষমতায় আসলে সে ক্ষমতা চিরস্থায়ী হয় না। প্রকৃতি ঠিক তার প্রতিশোধ নেয়। শোনো শোনো শোনো, বনের সব পশু পাখিদের জানানো যাচ্ছে যে 10 বছর পর আবার শুরু হচ্ছে আমাদের মহা প্রতিযোগিতা। যারা যারা অংশ নিতে চাও তারা আগামীকাল মাঠে চলে যাবে, আর যে প্রতিযোগিতায় প্রথম হবে সেই আমাদের পরবর্তী বনপ্রধান হিসেবে ঘোষিত করা হবে। তুমি শুধু শুধু এত চিন্তা করছো ঈগল। গত 20 বছর ধরে তুমি বনপ্রধানের দায়িত্ব পালন করছো, আর তুমি তো সব সময় বনের পাখিদের বিপদে আপদে পাশে দাঁড়িয়েছো। দেখো, এবারও তুমি এই বনের বনপ্রধান হবে, তাই এত চিন্তা করো না তো। তোমার কথাটাই যেন সত্যি হয় গো। কাল যেন প্রতিযোগিতায় আমি জিততে পারি, না হলে যে এই বনে আমি আর মুখ দেখাতে পারবো না। আর তুমি বলছো চিন্তা না করতে। বনে প্রতিযোগিতা হবে, তাও আবার বন প্রধানের জন্য? আচ্ছা, আমি যদি বন প্রধানের হয়ে যাই তাহলে তো আমি আমার সব স্বার্থ ওই পাখিদের দিয়ে হাসিল করতে পারবো। আমাকে ওই বনে গিয়ে বন প্রধান হতে হবে, আর তারপর শুরু হবে আসল খেলা। এরপর ডাইনি বাঘের রূপ ধারণ করে বনের দিকে চলে যায়, আর এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন সকাল হতেই বনে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আরে, এবার প্রতিযোগিতায় দেখছি বাঘও অংশগ্রহণ করেছে। যাই হোক, শোনো, তোমাদের কি করতে হবে? তোমাদের মাঝে যে সবার আগে নুড়ি পাথর নিয়ে আসতে পারবে সেই হবে বিজয়ী। এবার এত সহজ খেলা? তোরা দেখে নিস, এবারও আমি এই বনের বন প্রধান হব। এ কথা বলে তারা দুজনেই রওনা দেয় নুড়ি পাথরের উদ্দেশ্যে। ঈগলের ডানা থাকায় ঈগল উড়ে উড়ে যেতে থাকে, আর বাঘ বনের পথ ধরে ছুটতে থাকে। এবার দেখবো বাঘ কিভাবে এই নদী পার হয়ে নুড়ি পাথর আনতে যায়। আমাকে বিজয়ী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এ কথা বলে ঈগল নুড়ি পাথর নিয়ে বনে ফিরে গেলে সে দেখতে পায় সেখানে আগে থেকেই বাঘ নুড়ি পাথর নিয়ে উপস্থিত, আর এসব দেখে ঈগল অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? বাঘ তো সাঁতার জানে না, তাহলে ও নুড়ি পাথর নিয়ে আসলো কিভাবে? আর ওর শরীর তো একটুও ভেজা না, এটা কিভাবে সম্ভব? বুদ্ধি থাকলে সবই হয় ঈগল। টোনা তো বলেনি যে নদী পার হয়ে নুড়ি পাথর আনতে হবে। তোর আমার জাদু শক্তি থাকতে আমি কেন এত কষ্ট করছি? জাদু দিয়েই কটা নুড়ি পাথর বানালেই তো হয়। তাড়াতাড়ি জাদু দিয়ে নুড়ি পাথর বানিয়ে বনে ফিরে যাই, না হলে ঈগল আবার জিতে যাবে। এরপর ডাইনি তার জাদু দিয়ে কিছু নুড়ি পাথর বানিয়ে আবার বাঘ রূপে ফিরে আসে, আর বনে চলে যায়। আর এভাবেই সে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে যায়। তাহলে আজ থেকে এই বনের বন প্রধান আমি। আজ থেকে তোমরা সবাই আমার কথা শুনবে, আর তা না হলে আমি তোমাদের শাস্তি দিব। এখন যে যার মতো এখান থেকে চলে যাও। এ কি, এই বাঘ তো দেখছি ক্ষমতায় আসতে না আসতেই আমাদের উপর হুকুম জারি করছে। জুনি, কি ভাবছো এভাবে? চলো বাড়ি ফিরে যাই। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন, তোমাকে বলতে বলতে অবশেষে আয়নাটা আমাকে নিয়ে দিলে। তুমি তো আয়নাটা নিতে চাওনি, নিজের চেহারা দেখতে হলে তো আয়না লাগবেই, বলো। হয়েছে, এখন চুপ করো তো। আয়না নিতে চেয়েছো, আয়না দিয়েছি, এখন আবার এত কথা বলছো কেন? এরপর ময়ূর ময়ূরী আয়না নিয়ে তর্ক করতে থাকে। আর ঠিক তখনই বাঘ আয়নার সামন দিয়ে যেতে ধরলে আয়নায় ডাইনির প্রতিচ্ছবি ভেসে ওঠে, আর তা ময়ূর ময়ূরী দেখে ফেলে। ময়ূর, ও ময়ূর,
ময়ূরী, তার মানে ওটা বাঘ না, ওটা একটা ডাইনি। নিশ্চয় বনে কোনো বড় মতলব নিয়ে এসেছে, আর ওই হয়তো বনের পাখিদের উধাও করে ফেলছে। ঠিক বলেছো ময়ূর, চলো আমরা তাড়াতাড়ি করে গিয়ে বিষয়টা টুনাটুনিকে জানাই। এরপর ময়ূরী সোজা টুনাটুনির কাছে চলে যায় আর তাদের সব কথা খুলে বলে। আর এসব কথা শুনতে পেয়ে তারা অনেক ভয় পেয়ে যায়। কি বলছো এসব তুমি? তার মানে ইগল দাদা যে সেদিন সন্দেহ করেছিল তা ঠিক ছিল? ময়ূরী দিদি, তুমি সত্যি বলছো তো? হ্যাঁ টুনি, এই বাঘ আসলে একটা ডাইনি, আর বনের পাখিদের উধাও হওয়ার পেছনে ওরই হাত আছে। কবে যে আমাদের কোনো ক্ষতি করে বসে। তার আগে ওই ডাইনিকে শেষ করতে হবে। ময়ূরী দিদি, ময়ূর দাদা, তোমরা সাবধানে বাড়িতে চলে যাও। আমি আর টুনি দেখছি কি করা যায়। কিন্তু কে করবি আর কিভাবে ওই ডাইনিকে শেষ করবি? তোরা তো তেমন কোনো উপায় জানিস না, কে বলবে তোদের উপায়? সেটা তো একমাত্র বুড়িমাই বলতে পারবে। আমাদের আর এক মুহূর্ত দেরি করা ঠিক হবে না, তাই আমরা বুড়িমার কাছেই যাচ্ছি। আরে তোরা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? বনে কি কোনো বিপদ হয়েছে নাকি? আর বলো না বুড়িমা, বনে এক ডাইনি বাঘ রূপে ঘুরে বেড়াচ্ছে। এখন ওই ডাইনিকে আমরা কিভাবে শেষ করব? ওই ডাইনিকে শেষ করার কি কোনো উপায় আছে? উপায় তো একটা আছে, কিন্তু কোনো কিন্তু না বুড়িমা, তাড়াতাড়ি আমাদের উপায়টা বলুন। আমাদের যে ওই ডাইনিকে শেষ করতেই হবে। ও ক্ষমতার দোহাই দিয়ে নিজের স্বার্থ হাসিল করছে আর বনের পশু পাখিদের খেয়ে ফেলছে। শোন, ওই ডাইনিকে শেষ করার জন্য তোদের পাতালপুরীতে যেতে হবে। আর সেখানে গেলে তোরা নতুন পেয়ারা পাবি। আর সেই পেয়ারা কোনোভাবে ডাইনিকে খাইয়ে দিতে পারলেই ডাইনি শেষ হয়ে যাবে, বুঝলি? কিন্তু বুড়িমা, আমরা তো পাতালপুরীর পথ চিনি না, কিভাবে ওই নতুন পেয়ারা আনবো? এই যে ঝর্ণাটা আছে, সেখানে একটি গুহাও আছে, কিন্তু সেই গুহাটার পথ একটা পাথর দিয়ে বন্দি। সেখানে গিয়ে তোরা এই মন্ত্রটা পড়লেই পাথরটা সরে যাবে আর একটা পথ বেরোবে। সেই পথ ধরে এগোলেই তোরা পৌঁছে যাবি পাতালপুরীতে, আর প্রবেশ করতেই পেয়ে যাবি নতুন পেয়ারা। এরপর টোনাটুনি ডাইনিকে শেষ করতে নতুন পেয়ারার খোঁজে চলে যায়। আর কিছু দূর পথ যেতেই তারা বুড়িমার বলা জায়গাটি দেখতে পেয়ে সেখানে চলে আসে। কি যেন বলেছিল মন্ত্রটা? আমার তো মনে পড়ছে না টুনি। দাঁড়াও টোনা, আমার মনে আছে, আমি বলছি। নবচক্র অগ্নিরেখা, পাতাল পথ খুলে দেখা। আমাকে ছেড়ে দাও, তুমি তো এই বনের বন প্রধান, আর বন প্রধান হয়ে এই বনের প্রাণীদের খেয়ে ফেলছ। এমন করো না, দয়া করে আমাকে যেতে দাও। এটা তুমি কিন্তু একদম ঠিক করছো না। সামান্য খরগোশ হয়ে আমাকে শেখাবি কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক? আমি তো তোকে আজ খাবোই খাবো। কতদিন পর একটা শিকার পেয়েছি। আর তুই বলছিস ছেড়ে দিব? দাঁড়াও, তার আগে তোমাকে এই পেয়ারা খেতে হবে, না হলে তুমি খরগোশ দাদাকে খেতে পারবে না। আমি পেয়ারা খাই না, বাঘ আবার পেয়ারা খাবে? হা 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 হা। তোরা চলে যা এখান থেকে, আমি কোনো পেয়ারা খাবো না। চলে যা বলছি। বাঘ, এটা কোনো সাধারণ পেয়ারা নয়, এটা নতুন পেয়ারা। এটা খেয়ে তারপর যদি তুমি খরগোশকে খাও, তাহলে তার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে আর তুমি অনেক শক্তিশালী হয়ে যাবে। তাই ভালো হবে যদি তুমি পেয়ারাটা খেয়ে নাও। কি সত্যি বলছিস তো? তাহলে দে, আমি তোদের ওই নতুন পেয়ারাই খাবো। তোরা আমাকে এটা কে খাওয়ালি? আমার তো খুব কষ্ট হচ্ছে। শয়তান ডাইনি, এবার তুই শেষ হয়ে যাবি। আর দেখ, তোর আসল রূপও বেরিয়ে এসেছে। তুই এতদিন আমাদের অনেক জ্বালিয়েছিস, কিন্তু আজ তোর শেষ দিন। আরে তাই তো। না 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 না, এ হতে পারে না। আমি এভাবে শেষ হয়ে যেতে পারি না। ডাইনি নতুন পেয়ারা খেয়ে অদৃশ্য হয়ে যায়, আর এতে করে খরগোশও বেঁচে যায়। আর খরগোশের সাথে বনের বাকিরাও ডাইনির হাত থেকে মুক্তি পায়। তোমাদের অনেক ধন্যবাদ টোনাটুনি, তোমরা শুধু আমাকেই না, এই বনের সব পশু পাখিদের বাঁচালে।
দেখলে তো বন্ধুরা, বুদ্ধি আর পরিকল্পনা কিভাবে বিপদকে জয় করতে সাহায্য করে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। লালপরি, নীলপরি, এই নে জাদুর জগ। এই জগ নিয়ে পৃথিবীতে যাবি, আর যে পাখির মন অনেক ভালো আর অন্যদের সাহায্য করে তাকে তোরা এই জগ উপহার দিবি। ঠিক আছে পরিমাতা, আমরা এক্ষুনি যাচ্ছি। এরপর লালপরি আর নীলপরি পৃথিবীতে চলে যায়, আর এভাবেই অনেক পাখিদের দেখে, কিন্তু ভালো মনের পাখি খুঁজে পায় না। অনেক তো খুঁজলাম, কিন্তু পরিমাতার কথা মতো সেরকম পাখিকে তো খুঁজে পেলাম না। আমরা কি তাহলে এমন পাখি খুঁজে পাবো না? লালপরি দেখো, ওই পাখিটা পানি নিয়ে যাচ্ছে বা কোথায়। চলো আমরা ওই পাখিকে লক্ষ্য করি। হ্যাঁ চলো। এরপর লালপরি আর নীলপরি টুনিকে লক্ষ্য করতে থাকে। পানি, আমাকে কেউ পানি দাও, আমার অনেক পানি পিপাসা পেয়েছে। তোমার পানি পিপাসা পেয়েছে? এই নাও খরগোশ, পানি খাও। এরপর খরগোশ পানি খায়, আর টুনিও তার বাসার দিকে যেতে থাকে। দেখলে নীলপরি, ওই পাখিটা কত ভালো, অন্য কেউ সাহায্য করে। তাহলে কি জাদুর জগ ওই পাখিটার প্রাপ্য? আমারও তো তাই মনে হচ্ছে। চলো আমরা ওই পাখিকে এই জগ দিয়ে আসি। হ্যাঁ চলো। এরপর লালপরি আর নীলপরি টুনির কাছে চলে আসে। এ কি, আমার সামনে পরি? কিন্তু পরি, তোমরা এখানে কেন? টুনি পাখি, টুনি পাখি, আমরা তোমাকে এই জগ দিতে চাই, আর এই জগটা তোমারই প্রাপ্য। কিন্তু আমি এই জগ নিয়ে কি করব? আমার তো জগ আছে। এই জগ যেমন তেমন জগ নয় টুনি পাখি, এই জগ হচ্ছে জাদুর জগ। তুমি এই জগ তোমার সব ধরনের কাজে ব্যবহার করতে পারবে। তুমি যা আদেশ করবে এই জগ তোমার আদেশ সব পালন করবে। আচ্ছা ঠিক আছে টুনি পাখি, আমাদের কাজ শেষ, এখন আমরা আসি। এরপর লালপরি আর নীলপরি সেখান থেকে চলে যায়, আর টুনিও সেই জগ নিয়ে তার বাসায় চলে আসে। আমি এই জগকে কি আদেশ করব? আমার তো অনেক খিদেও পেয়েছে। টুনি মাসি, তুমি কি খাবে? আমাকে আদেশ করো, আমি তোমাকে খাবার দিচ্ছি। জগ, তুমি কথা বলতে পারো? আচ্ছা ঠিক আছে জগ, তুমি আমাকে কিছু ফল মূল এনে দাও। হ্যাঁ টুনি মাসি, আমি কথা বলতে পারি। এই নাও টুনি মাসি ফল। এরপর জগ জাদু দিয়ে নানান ধরনের ফল এনে দেয়, আর টুনি সেসব ফল মজা করে খায়। টুনি মাসি, তোমার তো ঘর ভেঙে গেছে। এই ঘরে তো তোমার থাকতে অনেক কষ্ট হয়। আমি থাকতে তোমাকে তো কষ্ট করতে দিব না টুনি মাসি। এরপর জগ জাদু দিয়ে টুনিকে একটা গোলাপি ঘর বানিয়ে দেয়। ও মা, এত সুন্দর গোলাপি ঘর! ঘরটা দেখতে তো বেশ সুন্দর লাগছে। জগ, তোকে অনেক ধন্যবাদ রে। তুই আমার অনেক অনেক উপকার করছিস। তুই আমার নিজের সন্তানের মতো রে জগ। এখন থেকে তুই আমার সন্তানের মতো থাকবি। এরপর থেকে টুনি আর জগ অনেক সুখে জীবন যাপন করতে থাকে, আর এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। আমি তো বনের প্রায় সব প্রাণীদের খেয়েছি, এখন আমি আর কোথায় শিকার খুঁজবো? শিকার খুঁজে না পেলে আমার পরিবারকে কিভাবে চালাবো? ওই তো খরগোশ। আজকে তো এই খরগোশকে শিকার করতে হবে। আজকে আমার মনটা কেমন কোটাচ্ছে, কোনো বিপদ হবে না তো? ও মা, বিপদের কথা বলতে না বলতে আমার দিকে একটা বাঘ তেড়ে আসছে, আমাকে তো পালাতে হবে। এই বলে খরগোশ পালাতে শুরু করে, অন্যদিকে বাঘও খরগোশকে তাড়া করে। এই খরগোশ, কোথায় পালাচ্ছিস? আমি তো তোকে ধরেই ছাড়বো। এরপর বাঘ খরগোশকে ধরে ফেলে আর তার গুহায় নিয়ে যায়। অন্যদিকে একি, অনেকটা তো বেলা হয়ে গেছে, খরগোশ বন্ধু এখনো পাশে আসছে না কেন? ওর কোনো বিপদ হলো না তো? আমি একটু পানি খেয়ে দেখি তো। এরপর খরগোশ বনে আসে আর তার খরগোশ বন্ধুকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও তার খরগোশ বন্ধুকে খুঁজে পায় না। আমার খরগোশ বন্ধুকে
বাঘকে আমি কোথায় খুঁজে পাবো? আমার যে অনেক চিন্তা হচ্ছে। তুই এভাবে কান্না করছিস কেন রে? তোর খরগোশ বন্ধুকে বাঘ ধরে নিয়ে গেছে। আমি যখন নদী থেকে পানি খাচ্ছিলাম তখন হঠাৎ বাঘের গর্জন শুনতে পাই আর সেখানে চলে যাই। সেখানে যেতে আমার একটু দেরি হয়ে যায়। ততক্ষণে বাঘ খরগোশকে নিয়ে তার গুহায় চলে যায়। আমি খরগোশকে আর সাহায্য করতে পারিনি। এই বাঘ তো বেশি বেড়ে গেছে। এই বাঘকে আমাদের শাস্তি দিতেই হবে। কি বলছো কি? আমার বন্ধুকে বাঘ ধরেছে? বাঘকে তো ছাড়বই না আমি। টুনি মাসি, আমার না ঘুরতে অনেক ভালো লাগে, চলো না আমরা বনটা ঘুরে আসি। তুই বনে ঘুরতে যাবি? আচ্ছা ঠিক আছে, আমি তোকে বনে ঘুরতে নিয়ে যাব। চল আমার সাথে। এরপর টনি আর জগ বনে ঘুরতে আসে আর ঘুরতে ঘুরতে খরগোশ আর শিয়ালের সাথে দেখা হয়। কি হয়েছে শিয়াল দাদা, তোমরা তো চিন্তিত কেন? এরপর শিয়াল টুনিকে সব কথা খুলে বলে। ওই বাঘটা এত বড় অন্যায় করেছে, এর শাস্তি তো বাঘকে পেতেই হবে। এরপর টুনি বাঘকে শাস্তি দেওয়ার জন্য সবাইকে বুদ্ধি দেয় আর সবাই মিলে একটা প্ল্যান করে আর সেই প্ল্যান মতো কাজ করতে থাকে। জগ, তুই জাদু দিয়ে এখানে একটা গভীর গর্ত তৈরি কর, আর শিয়াল দাদা তুমি তোমার কাজে লেগে পড়ো। এরপর জগ তার জাদু দিয়ে একটা গভীর গর্ত তৈরি করে আর শিয়াল বাঘের গুহার কাছে আসে। বাগদাদা, ও বাগদাদা, আপনি কি গুহায় আছেন? কি হয়েছে রে? তুই এভাবে চিৎকার করছিস কেন? আমি তোমাকে একটা খবর দিতে এসেছি গো। কি খবর দিতে এসেছিস? আমাদের বনের বাম দিকে অনেক হরিণ আর খরগোশ আছে। তুমি চাইলে সেখান থেকে অনেক শিকার করতে পারবে। কি তুই সত্যি বলছিস? তাহলে নিয়ে চল, আমাকে সেই জায়গায় নিয়ে চল। হ্যাঁ হ্যাঁ, চলো আমার সাথে। এরপর শিয়াল আর বাঘ বনের ভেতর দিয়ে যেতে থাকে আর যেতে যেতে হঠাৎ বাঘ সেই গর্তে পড়ে যায়। এ কি, আমি এটা কোথায় পড়ে গেলাম? শিয়াল, আমাকে এখান থেকে তোল। এরপর গর্তের কাছে সবাই চলে আসে। তোকে তোলার জন্য তো আর এই গর্ত তৈরি করা হয়নি। তুই আমাদের অনেক চালিয়েছিস। তুই বনের সব প্রাণীদের খাচ্ছিস, তা তো আর আমরা হতে দেব না। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়েছে। আমি তোকে ছাড়বো না। আমার বন্ধুকে ধরেছিস, আমার কতটা কষ্ট হচ্ছে তুই একবারও ভেবেছিস কি? আর আমরা যদি তোর কোনো বন্ধু বা পরিবারকে ধরতাম তখন তোর কত কষ্ট হতো, একবারও মাথায় আসেনি? যা চলে গেছে তা আমি ফিরে দিতে পারবো না। আমার এই শাস্তিতে আমার চোখ খুলে গেছে। আমি শুধু আমার স্বার্থই ভেবেছি, একবারও বাকিদের কথা ভাবিনি, অন্যের প্রাণের মায়া করিনি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোমরা আমাকে ক্ষমা করে দাও, দয়া করে আমাকে ক্ষমা করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা তোকে ক্ষমা করতে পারি, কিন্তু এরপর থেকে এমন ভুল আর করতে পারবি না। এরপর সবাই বাঘকে ক্ষমা করে দেয় আর জগ জাদু করে বাঘকে ওপরে তুলে আনে আর বাঘ এমন ভুল আর কখনো করে না। দেখলে তো বন্ধুরা, নিজের স্বার্থ ভেবে অন্যের ক্ষতি করা উচিত নয়, তাহলে নিজেরও ক্ষতি হতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।